সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক হাবিব আনিসুর রহমান স্যার। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সভ্যতা নিয়ে কথা বলতে চাই যে আমরা নগরে বাস করি, শহরে বাস করি, কিন্তু আমাদের এই নগরে বাস করার তো একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতা আছে। আমরা পরম্পরায় বাস করছি। আপনি প্রাচীন থেকে যদি আসতে চান, যে প্রাচীন যে সভ্যতার যে শহর এবং সেই শহরের সঙ্গে আমরা তিলোত্তমা বলি, আধুনিক বলি, মেট্রোপলিটন বলি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের চেয়েও তারা অনেক আধুনিক শহর তখন নির্মাণ করেছিলেন। জি, আমাদের এই উপমহাদেশে দুটি বড় শহর, যেটাকে আমরা বলি যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সংক্ষেপে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা সিন্ধু নদের পারে যে বিশাল সভ্যতা গড়ে উঠেছিল এক সময়। এই সভ্যতা সম্পর্কে কিন্তু কেউ জানতো না। এখানে দুটি নগরী খুব উল্লেখযোগ্য, হরপ্পার মহেঞ্জোদারো। এই শহর দুটো সম্পর্কে বলতে গেলে পারে এখন আমরা জানতাম যে ভারতের ইতিহাসে সবথেকে প্রাচীন সভ্যতা হচ্ছে আর্য সভ্যতা, এরিয়ানদের আর্য সভ্যতা। ওটা ছিল গ্রাম ভিত্তিক এবং কৃষি প্রধান সভ্যতা, আর্যদের সভ্যতা। যখন 1920 সালে কানিংহাম এবং বাঙালি ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ওনারা ওই সিন্ধু সভ্যতার যে এটা খনন করে 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 মাটির তলায় একটা নগরী পেয়ে গেলেন। এখানে এই নগরের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা বিস্ময়কর ব্যাপার আর কি। এখনকার আমাদের মানুষ যারা আমরা নগরে বাস করছি, এটা হলো 5 থেকে 7 হাজার বছর আগে, এবং এই নগর নিয়ে এখনো গবেষণা হচ্ছে ভারতে যারা এই সমস্ত প্রত্নতত্ত্ব বিভাগ এটা নিয়ে এখনো গবেষণা করছেন এবং এই সম্পর্কে এখনো বিস্মিত হচ্ছেন যে কতটা প্রাচীন ছিল। বলা হয়ে থাকছে, সেদিন একটা খবর বের হয়েছে যে এটা প্রাচীন আমাদের ব্যাবিলনীয় সভ্যতা, মানে মেসোপটেমিয়ান সভ্যতা, মিশরের যে পিরামিড যখন হয়েছে সেইটার কন্টেম্পোরারি বা সমসাময়িক। আচ্ছা, এই সভ্যতার বৈশিষ্ট্য হচ্ছে এই নাগরিক যে জীবন ছিল, এই নগরটা 2 ভাগে বিভক্ত ছিল। যেমন একদিকে হচ্ছে অভিজাত শ্রেণীর বসবাসের জন্য, তাদের জীবনের জন্য, আর একটা হচ্ছে যারা শ্রমিক ছিল, সোজা কথা গরিব মানুষ আর কি, শ্রমিক, শিল্পী, কারিগর, ওদের জন্য একটা অংশ ছিল। নগরের সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে কতগুলো জিনিসের মধ্যে একটা হচ্ছে যে এখানে আপনার যে ড্রেনেজ সিস্টেম আর কি, এটা ছিল মাটির তলা দিয়ে এবং এটা কাভার্ড ছিল, ঢাকনা দ্বারা। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে ল্যাম্পপোস্টও ছিল। আচ্ছা, এটা বিস্ময়কর ব্যাপার। আচ্ছা, সোয়ারেজ, ল্যাম্পপোস্ট, তারপরে গ্রেট বাতি জ্বলাতো কিভাবে? বাতি জ্বলাতো খুব স্বাভাবিক। তারা যে জিনিসটা ব্যবহার করতো সেটা হয়তো উপরে উঠে দিয়ে, মানে জ্বালানি হিসেবে যে ওইভাবে উপরে বসিয়ে দিত। সহজ ব্যাপার, খুব কঠিন কিছু না শহরের মানুষদের চলাচল করার জন্য। মানে আমাদের এখানে যেরকম আগে ওই যে বাতিওয়ালা আমাদের ছিল, হ্যাঁ সেরকম। এগুলো একটা বিস্ময়কর। আমিও যেহেতু ইতিহাসের ছাত্র আর কি, এই সভ্যতা পড়তে গিয়ে আমি বিস্মিত হই যে তখন এই ধরনের নাগরিক সুবিধা দিতে পেরেছিল তারা, মানে করতে পেরেছিল। সম্পূর্ণ নগরটা হচ্ছে নকশা করে, প্ল্যান করে, একটা সুদৃঢ় ভিত্তির উপর এই নগরটি গড়ে উঠেছিল এবং এর স্থায়িত্বকাল ছিল দীর্ঘদিন। এই সম্পর্কে আরো অন্যান্য বিষয় আছে, নগর সম্পর্কে আরো অনেক কিছু বলা যায়। আমাদের তো ওয়ারি বটেশ্বর আছে, জি, মহাস্থানগড় বা পাহাড়পুরের সভ্যতা আছে। পাহাড়পুরেরটা হচ্ছে যে এটার মূল নাম ছিল সোমপুর বিহার, ধর্মপালের সময়। আপনারা জানেন যে, আমরা জানি যে ধর্মপাল ছিলেন পাল রাজাদের সময় খুব শক্তিমান একজন রাজা, এবং সে সময় এই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে, ধর্ম বিস্তারের ক্ষেত্রে পাল রাজাদের মধ্যে ধর্মপাল খুব শ্রেষ্ঠ রাজা, একজন অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন। তো সে সময় এই পাহাড়পুরটা গড়ে উঠেছিল বিদ্যা শিক্ষার জন্য। পরবর্তী সময় যেটা হয়, ঐতিহাসিক জিনিস যেগুলো প্রাচীন জিনিস, ওই ধুলোবালি জমতে 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 তার যে আসল নাম, আসল ঠিকানা হারিয়ে যায়। তখন কি হয় যে মানুষ তখন বলছে পাহাড়ের মতো দেখতে পাহাড়পুর। ওই হরপ্পা মহেঞ্জোদারোর কথা বললাম না আপনাকে একটু আগে, হরপ্পা মহেঞ্জোদারো যখন খনন করে বের করা হলো, তখন যারা খনন করেছিলেন তাদের মধ্যে একজন বাঙালি ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, উনি, তারপর কানিংহাম, ওনারা 1920 সালের দিকে বা 22 সালের দিকে ওনারা এই পাহাড়পুরটাকে খনন করা, মানে বাংলাদেশের যত আছে উঁচু জায়গা পেয়েছেন সব খনন করা শুরু করছে, এবং তারা এই সমস্ত এই বৌদ্ধ বিহারটি তারা খুঁজে বের করে। পরে ইতিহাসের সমর্থনে দেখা গেল যে এটা পাহাড়পুর না, এটা হলো সোমপুর মহাবিহার।
আর ওয়ারি বটেশ্বর তো আমাদের ব্রহ্মপুত্র পাড়ের একটা সভ্যতা ছিল। হ্যাঁ হ্যাঁ, এইটা একটা বিস্ময়কর ব্যাপার আমার কাছে লেগেছে। এটা কিন্তু নাগরিক সভ্যতা। হ্যাঁ, ওয়ারি বটেশ্বর নাগরিক সভ্যতা। এবং হ্যাঁ, এইটা এটা সম্পর্কে বাণিজ্যিক জি জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাণিজ্যিক তো হতেই হবে। হ্যাঁ, মানে সিটি বা নগর মানেই হচ্ছে আপনার কোনো নদীর ধারে। যেমন আমি বলি আপনাকে ছোট ছোট উদাহরণ আমাদের ঢাকা বুড়িগঙ্গা, চিটাগং কর্ণফুলী, কর্ণফুলী, এই যে খুলনা রূপসা, আর সিলেট সুরমা। সুরমা, এরকম প্যারিস সিন নদীর তীরে, লন্ডন টেমস, এরা তার কারণ হচ্ছে যে তখন হচ্ছে আপনার যে যান চলাচল ব্যবসা বাণিজ্য, নগরটা আসলে গড়ে ওঠে কি করে সেটা একটুখানি বলি আপনাকে। ওয়ারি বটেশ্বর প্রসঙ্গে বলি, নগরটা গড়ে ওঠে যে যখন আপনার যে শস্য কৃষি কাঁচামাল যখন তৈরি হয় উদ্বৃত্ত থাকে, সেটা একটা বিক্রির জন্য একটা জায়গা লাগে। এবং যখনই ব্যবসা বাণিজ্য হবে, তখন একজন চাঁদপুর থেকে একটা লোক ওয়ারি বটেশ্বরে আসলো বা অন্য জায়গা থেকে আসলো, তাকে তো রাত কাটাতে হয়, তখন তার একটা থাকার জায়গা হয়। এরকম করে ক্রমশ দেখা যাচ্ছে যে আস্তে আস্তে একটা শহরে পরিণত হয়। তখন সেটা একটা প্রশাসনিক গুরুত্ব পায়, পেলে পরে তখন ওইটা একটা সিটি বা নগরে রূপান্তর। পরে বিরতিতে যেতে চাই স্যার। ফিরে এসে আমাদের যে সভ্যতা এখন আমরা যে সভ্যতার মধ্যে আছি, আমাদের শহরগুলো, আচ্ছা, হ্যাঁ আমি একটু জেলা উপজেলা শহর থেকে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই সেই শহরগুলো দেখেছেন যে কিভাবে সেখানে নগরায়ন হলো। তারপর আমরা তো যেখানে এখন বসবাস করছি থাকি, ঢাকা বা অন্যান্য বন্দর নগরী যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। জি। একটু বিরতিতে যাই। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক হাবিব আনিসুর রহমান। ফিরে এলাম সময় সংলাপে। স্যার, যাওয়ার আগে বলেছিলাম যে আমরা আমাদের এখনকার যে নগর সভ্যতা নিয়ে কথা বলবো। আপনি নিশ্চয়ই এরকম অনেক গ্রামকে জানেন, অনেক মহকুমা শহরকে জানেন, যে মহকুমাকে বা ইউনিয়ন পরিষদ এলাকাকে জানেন যে কিভাবে আপনার সামনে দিয়ে সেগুলো শহর হয়ে গেল। এবং সেখানে পরিকল্পনা, আপনি এর আগে হরপ্পা মহেঞ্জোদারোর কথা বলছেন, পরিকল্পিত নগর ছিল। সেখানে ল্যাম্প মানে বাতি জ্বালাবার ব্যবস্থা ছিল, সেখানে ভূগর্ভস্থ যে সোয়ারেজ সিস্টেম ব্যবস্থা সেটা ছিল। এইখানে যে শহরগুলো হচ্ছে এখন, আচ্ছা, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে আমাদের ধরেন যে গ্রামগুলো ক্রমশ ছোট হয়ে আসছে, আর ওই গঞ্জ বা ছোট ছোট মানে কি বলে শহরে রূপান্তরিত হচ্ছে। আমাদের বাংলাদেশে আমি দেখেছি যে শহর বিভিন্নভাবে গড়ে উঠেছে। একটা হচ্ছে যে তখনকার জমিদাররা, সে আমলের জমিদার যারা, যেমন উদাহরণ দিচ্ছি নাটোরের রানী ভবানী, রাজশাহীর রানী ভবানী, আমাদের বর্ধমানের রাজা, তারপরে নদিয়ার রাজা। হ্যাঁ, এটা বড় তিনটা বড় বড় জমিদার আর কি। এখন নাটোরের যেখানে থাকতেন, রানী ভবনে যেখানে থাকতেন, সভাপতি সেখানে একটা কাচারি বাড়ি হবে, সেখানে থাকবে একটা ব্যাংকাররা যাবে সেখানে। তখন তো ব্যক্তিগত ব্যাংকার ছিল, জগৎ শেঠরা যেমনি ব্যাংকাররা যাবে, শিল্পীরা যাবে, হ্যাঁ, কারিগররা যাবে, শ্রমিকরা যাবে। সেসবগুলো কেন্দ্র করে ওই জমিদারদের বাড়ি, তাদের চারপাশে হতে দেখা যায় একটা শহর গড়ে ওঠে। এটা ওই সময় এসব শহর গড়ে উঠেছে। যেমন নদিয়াতে কৃষ্ণনগর বলে একটা শহর গড়ে উঠেছে। আর বর্ধমান তো আমরা, যেমন বর্ধমান হাউস আমাদের বাংলা একাডেমি, মূল যে বর্ধমানে জমিদার ছিলেন, সেখানেও বর্ধমান একটা সিটি হয়েছে, বর্ধমান নামে নগর গড়ে উঠেছে। এটা তো একদিক। আর একটা হচ্ছে কি যে ছোটখাটো বাণিজ্য কেন্দ্র যেগুলো, হ্যাঁ, সেখানে যেমন হাট বাজার, এগুলোকে কেন্দ্র করে ছোট ছোট জায়গাতে দেখা যাচ্ছে যে একটা গড়ে উঠছে, মানে শহর গড়ে উঠছে। সেখানে রাতে থাকার জায়গা থাকছে, শহরে রূপান্তরিত হচ্ছে। এখন এগুলো বৈশিষ্ট্য হচ্ছে কি যে এগুলো আরো রয়েছে প্রশাসনিক কর্মকাণ্ড। ধরেন একটা ফৌজদার, যখন মুঘলরা এখানে আসলো, আমি আস্তে আস্তে শুরু করছি আর কি, মুঘলরা আসলো তাই না, এখন একটা ফৌজদার কোথায় থাকবে? তার একটা থানা লেভেলে থাকবে। তো সেখানে দেখা যাচ্ছে যে ওখানে তিনি একটা করছেন, থাকার ব্যবস্থা করছেন, মানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য একজন কোতোয়াল যাচ্ছে, সৈন্যরা থাকছে। এরকম সেখানে ক্রমশ একটা শহরই গড়ে উঠছে আর কি, লোকালয় থেকে শহরে রূপান্তরিত হচ্ছে। আরো মজার হচ্ছে যে পরবর্তী সময়, এগুলো মুঘলদের আমলের কথা বলছি, শহর এভাবে এলোমেলো বিক্ষিপ্তভাবে গড়ে উঠছে, কোনো পরিকল্পনা নেই। কিন্তু মূলত শহর বলতে যেটা আমরা বুঝি, শহর কিন্তু হতে হবে সেখানে পরিকল্পনা, একটা নাগরিক বিন্যাস, নগর বিন্যাস, হ্যাঁ, নগরের বিন্যাস থাকতে হবে। যেমন ধরেন যে মহেঞ্জোদারো হরপ্পা দিয়ে শুরু করেছিলাম, যে এখানে হচ্ছে যে মানে এই গ্র্যানারি, মানে এখানে শস্য ভান্ডার, এখানে হচ্ছে আপনার কি গ্রেট মানে বাথ, গোসলের জন্য,
এখানে হচ্ছে যে কি অডিটোরিয়াম, মিলনায়তন, একটা শহরের চিত্ত বিনোদনের জন্য আর প্রয়োজনে নানান কিছুর অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে শহরের পরিকল্পনা থাকা দরকার। কিন্তু আমাদের বাংলাদেশের এই যে বিভিন্ন অঞ্চলে যে শহরগুলো গড়ে উঠেছে, নগরের যে বিন্যাস সেগুলো হয়নি, এগুলো এলোমেলো বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে। যার ফলে সে যে শহরের যে নান্দনিকতা আছে একটা, আমি বলি আপনাকে, নান্দনিক শহর কোথাও পাবেন না। যেমন প্যারিস গেলে আপনার মন জুড়িয়ে যাবে, হ্যাঁ, একটা কবিতার মতো, হ্যাঁ, সমস্ত কিছু সেখানে, এবং রাস্তাগুলো সবকিছু পরিকল্পিত। সেই ধরনের নগর বা শহর বা সিটি বা মেট্রোপলিটন বলেন, কসমোপলিটন বলেন, বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি। কিন্তু পরবর্তীতে যে বাংলাদেশ হবার পর বা বাংলাদেশের আগে যে পূর্ব পাকিস্তান ছিল, তখন যে শহরগুলো তৈরি হতে থাকলো সেগুলোই কিন্তু পরিকল্পিতভাবে হলো না। হ্যাঁ, আসলে আমাদের যে কালচারটা আর কি, আমাদের যে সমাজটা, আমাদের সবকিছু মিলিয়ে, আমাদের রাজনীতিটা, সবকিছু মিলিয়ে দেখবেন যে আপনি কোনো এখানে এই সমস্ত এই যে সমাজ ব্যবস্থা আমরা সুন্দর কোনো জিনিস রচনা করতে পারি না। এটা একটা আমাদের কি বলবো, এটা একটা জটিলতা বলবো আমি, যে সুন্দর জিনিস হয় না। যেমন একটা জেলা শহর হয়ে গেল কুষ্টিয়া, তাই না? মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেল, হ্যাঁ, মূল রাস্তা আগে যেটা ছিল সেটা রাস্তার একটা নাম দেওয়া হলো, ওখানে একটা কোর্ট হলো, হ্যাঁ, আদালত হলো, হ্যাঁ, বুঝতে পেরেছেন? তারপরে কি বলে এটাকে, ওই যে স্কুল কলেজ হলো। এভাবে পরিকল্পিতভাবেই শহরটা হয়ে গেল, পরিকল্পনা তেমন কিছু নেই আর কি। এভাবে প্রত্যেক জেলা শহরগুলোই এভাবেই গড়ে উঠেছে আর কি। হ্যাঁ, মুঘলরা যখন আসলো, আমি আপনাকে মুঘলদের মানে ঢাকার কথাই অল্প সংক্ষেপে বলি। মুঘলরা যখন আসলো, মুঘল মানে ইসলাম খান চিশতি যখন 1610 খ্রিস্টাব্দে ঢাকাকে রাজধানী করলেন, হ্যাঁ, ঢাকার আগে রাজমহলে উনি এসেছিলেন। পরবর্তী সময় সৈন্য সামন্ত বিশাল বহর নিয়ে ঢাকাতে উনি উপস্থিত হলেন। ঢাকা অবস্থিত হলেন। আমি ঢাকাতে আসবো। ঢাকার এই যে বিকাশটা এখন তো মানে বর্তমান পর্যন্ত আপনি একটু বলবেন যে আপনি ইসলাম খান থেকে শুরু করে এখন পর্যন্ত যে ঢাকার একদম ঢাকা গেট, এখন চেনাই জানা কোথায় ঢাকা গেট, সার্বিকভাবে যে ঢাকার একটা অগোছালো ব্যাপার, যে নান্দনিকতা শব্দটা আপনারা বলছিলেন, নান্দনিকতাও নেই, তাহলে আমরা আছি কিভাবে? এই আমরা আমাদের কি নান্দনিক চোখটাই মানে আমরা হারালাম কিনা, এই বিষয়গুলো নিয়ে বলবেন। আপনি বিরতি থেকে আসি। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছে, আবারও ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন অধ্যাপক হাবিব আনিসুর রহমান। ফিরে এলাম সময় সংলাপে। স্যার, আপনি ইসলাম খানের ছিলেন, যে ঢাকাতে চলে আসছিলেন গঞ্জ পেরিয়ে। এটা একটু আমি মানে গল্পের ছলে বলি আর কি। এটা সুন্দর একটা ঢাকা নিয়ে এটা সুন্দর গল্প আর কি। ইসলাম খান তার বিশাল সৈন্যবহর নিয়ে আসলেন। আসার পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। সেটা হচ্ছে যে পূর্ব বাংলার যারা আফগান পাঠান ছিল, এরা বিদ্রোহ মুঘলদের বিরুদ্ধে সবসময় বিদ্রোহ করত। আপনার 12 ভূঁইয়াদের নাম শুনেছেন। এগুলো মুঘল প্রশাসনের জন্য, মানে বাদশাদের জন্য এটা একটা মাথা ব্যথা হয়ে গিয়েছিল। পূর্ব বাংলা কিন্তু খুব সম্পদে পরিপূর্ণ, নানান ধরনের সম্পদে পরিপূর্ণ। এই জায়গাটার দিকে তাদের দৃষ্টি পড়েছে, এবং কিন্তু তারা কুক্ষিগত করতে পারছে না। তখন তারা দেখলো কি যে ওই জাহাঙ্গীরের সময় ওই আমরা যে আছেন, ওই যে শেখ সেলিম চিশতি, হ্যাঁ, দিল্লির যে ফতেপুর সিক্রির যে মানে ধর্মীয় একজন মানে আর কি বলে খানকা ওনার ছিল, পীর সাহেব আর কি। উনার নাতি ইসলাম খান চিশতি জাহাঙ্গীরের বয়সী ছিলেন। উনি খুব অল্প বয়সে ওনাকে বাংলার সুবেদার করে পাঠানো হলো। রাজমহল রাজধানী ছিল তখন, ওখানে পাঠানো হয়। তো ওনাকে বলা হলো তুমি পূর্ব বাংলা জয় করো। পূর্ব বাংলা জয় করতে হলে কি করতে হবে? হাজার নদীর দেশ, তাই না? নদীতে কি চলে? বড় বড় বজরা যুদ্ধ জাহাজের প্রয়োজন হবে। তো তাকে করা হলো যে তাকে নৌবহর তাকে দেওয়া হলো, সাপোর্ট দেওয়া হলো। দিয়ে ওই রাজমহল থেকে তিনি ঢাকার দিকে আসতে শুরু করলেন। পথে রংপুরের ঘোড়াঘাটে তিনি অবস্থান নিয়েছিলেন, এবং দীর্ঘদিন ওখানে থাকার পরে বর্ষাকালে ঢোকেননি, শীতকালে তিনি ঢাকাতে ঢুকেছিলেন 1610-এ। ঢুকে বুড়িগঙ্গার পাড়ে তারা নেমেছেন কনভয় নিয়ে, সমস্ত কিছু নিয়ে। আজকের যে পুরাতন জেলখানাটা আছে না, আমাদের প্রধান জেলখানা ছিল, ওইখানে গিয়ে তিনি উঠলেন, এবং ওই চাঁদনি চক, তারপরে একটা পাকুড়তলি বলে একটা জায়গা আছে, ওখানে কেন্দ্র করে তিনি অফিস করলেন। তারপরে ক্রমশ এই ঢাকাটা তিনি ঘোষণা করলেন কি যে জাহাঙ্গীরনগর, সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে। যে সুবে বাংলার হবে কি
জাহাঙ্গীরনগর। এর আগে কিন্তু তিনি ওই ইয়ে করলেন, ওখানে বসে প্ল্যান করলেন কোথায় কি করবেন। ইনি তো সম্পূর্ণভাবে মানে আকবরের ঝানু ঝানু সেনাপতিরা যে বিদ্রোহী বারভূমিদের শায়েস্তা করতে পারেনি, এই ইসলাম খান সেটা করতে সমর্থ হয়েছিল। এই পরবর্তী সময় দেখলাম যে ইসলাম খান থাকার সময়ে ক্রমশ প্রশাসনিক জিনিসগুলা, যেমন ধরেন যে ওই যে পুরনো জেলখানাটা আছে না, ওখানকার ওই পাশটায় মানে পূর্ব দিকটাতে আমরা দেখতে পাচ্ছি কি বাজারগুলো গড়ে উঠল। বাংলা বাজার, বাবু বাজার, শাখারি বাজার, তারপরে পাটুয়াটুলি, এটা ব্যবসা কেন্দ্র হয়ে গেল। আর ঠিক জেলখানার পূব দিকে দেখতে পাচ্ছি কি যে কায়েতটুলি, দেওয়ান 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 বাজার, বকশি বাজার, এগুলো তো হলো কি আপনার মুঘল প্রশাসনের যারা প্রশাসনিক কর্মকর্তা ছিল, ওই কায়েতটুলি, দেওয়ান 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 বাজার, বকশি বাজারে ওগুলাতে অবস্থান করলেন। আর পরবর্তী সময় দেখতে পাচ্ছি কি যে তার অভিজাত সম্প্রদায় যারা, অর্থাৎ রাজা বাদশাহ যেখানে যায়, নোবেল তাদের যায় না, তাদের আমত্ত আমির ওমরা যায়, তো তাদের থাকার জন্য একটা ব্যবস্থা করতে হবে। আজিমপুর আছে না, আজিমপুরের ওই সাইডটাতে তাদের থাকার ব্যবস্থা করা হলো। আর পুরো বুড়িগঙ্গার পাড় ধরে একেবারে ওই আমলিগুলা থেকে শুরু করে চাঁদনি চক পরে একদম ওই ফতুল্লা পর্যন্ত এই সমস্ত জায়গাতে প্রথমে প্রাথমিক বসতি স্থাপন করা হলো। তারপরে ঢাকা আস্তে আস্তে কি হলো, যখনই ইসলাম খান চলে আসলেন, রাজধানী ঘোষণা করা হলো, এই কোম্পানিগুলো ব্যবসাদাররা আসতে লাগলো অনেক পরে আর কি। ব্যবসাদাররা যখন আসলো তখন এই সুতি বস্ত্র তারা এখান থেকে। তো এই প্রসঙ্গে আর একটা কথা বলি, এই ঢাকার যখন একটা সামরিক কেন্দ্র থেকে একটা ব্যবসায়িক কেন্দ্রে রূপান্তরিত হলো, তখন বিভিন্ন কোম্পানি আসছে, ব্যবসা ফ্লারিশ করছে। তখন আমরা কি দেখতে পাচ্ছি যে মুসলিম, যেটা আমাদের প্রাচীনকালের মুসলিম আর কি, ওই ধামরাই, ওই সোনারগাঁ, ওই কাপাসিয়া থেকে মুসলিম এসে ঢাকা শহরে জমা হতে লাগলো, বিভিন্ন ফ্যাক্টরি তৈরি হতে লাগলো, ফরাসিরা, ইংরেজরা, বিভিন্ন কোম্পানি চলে আসলো। এই কোম্পানির লোকজন থাকতে কোথায় আমি বলি আপনাকে, তেজগাঁও আছে না, তেজগাঁও, সমস্ত কোম্পানির লোকেরা কিন্তু ওখানে বিভিন্ন কুঠি করে ওখানে থাকতো। আচ্ছা, থেকে ব্যবসা বাণিজ্য তারা এভাবে চালাতো এবং এই ব্যবসা ছিল তাদের জন্য খুব লাভজনক। এভাবেই দেখতে পাচ্ছি ঢাকা ক্রমশ একটা আন্তর্জাতিক নগরীতে পরিণত হলো। আমরা দেখতে পাচ্ছি যে সপ্তদশ শতকের ঠিক শেষের দিকে এসে এই শহরটি একেবারে বুড়িগঙ্গার ধার ঘেঁষে আপনার দীর্ঘ লম্বা 9 মাইল বিস্তৃত ছিল এবং ওই দিক পূর্বে, দক্ষিণ দিকে, উত্তর দিকে 2.5 মাইল চওড়া ছিল। আচ্ছা, কোনো কোনো সময় বলা হচ্ছে যে, বর্ণনা দেওয়া হচ্ছে যে এখানে প্রায় 9 লক্ষ লোকের বাস ছিল ঢাকা শহরে এবং এদের সুন্দর একটা, এবং তখন বলা হতো ঢাকাকে যে প্রাচ্যের রানী, এই শহরকে বলা ঢাকাকে। তারপরেও ঢাকা দেখতে পাচ্ছি যে ওই সরকারের প্রশাসনের প্রয়োজনে ঢাকা ক্রমশ একটা সামরিক রাজনৈতিক কেন্দ্র থেকে একটা অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরিত হলো এবং ঢাকা শহরের বিস্তৃতিটা অনেক বিশাল হয়ে গেল। আমি স্যার বিরতিতে যাব, ফিরে এসে এই যে এখন ঢাকায় থাকার অভিজ্ঞতা যদি আপনি বলেন, এই যে সেই জায়গা থেকে আমরা আবার আলোচনা শুরু করব যে ঢাকার বিস্তার ঘটেছে, ঢাকার রাজনৈতিক গুরুত্ব বেড়েছে, অর্থনৈতিক গুরুত্ব বেড়েছে, ঢাকার নাম মেগাসিটি হয়েছে, ঢাকা এখন প্রায় গাজীপুর বা টাঙ্গাইলের দিকে অভিমুখী, ওদিকে নরসিংদী অভিমুখী, মানিকগঞ্জ অভিমুখী, তাই না, এবং বুড়িগঙ্গা পার হয়ে মাওয়া বা একদম পদ্মার পার পর্যন্ত ঢাকা। তো এই যে বিস্তৃত ঢাকা, তার চারদিকে মানে ডানা মেলেছে, সেই ঢাকাকে আপনি কিভাবে উপভোগ করছেন সেটা বলবেন। আমি একটু বিরতি থেকে আসি। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, আবারও ফিরে এসে কথা হবে ঢাকা নিয়ে। সঙ্গে আছেন অধ্যাপক হাবিব আনিসুর রহমান। ফিরে এলাম সময় সংলাপে। স্যার, বলছিলাম যে এখনকার ঢাকাকে আপনি কিভাবে উপভোগ করছেন? মানুষ আজকে ঢাকা শহরে, আপনি যদি এই প্রগতি সরণি ধরে ওই বাড্ডা থেকে যদি আপনি সদরঘাট পর্যন্ত যান, এখানে যদি 10টার সময় যাওয়া শুরু করেন, তো ওইখানে কটার সময় পৌঁছবেন এটা বলা কঠিন ব্যাপার। বরঞ্চ আপনি যখন গাবতলীতে গিয়ে একটা বাসে করে যদি রাজশাহী যান বা কুষ্টিয়ায় যান, ও তাড়াতাড়ি চলে যাবেন, কিন্তু এখানে আপনি যেতে পারবেন না। এটা বাস্তব ঘটনা। কোনো কোনো ক্ষেত্রে জাম ঘন্টার পর ঘন্টা থাকে, ঘুরে যেতে হয়। এইটা তো নগর মানে কি, নগরে একটা পণ্য আসলো, সেই পণ্যটা সহজে অন্য জায়গায় চলে যাবে, যানবাহন, তাই না, স্মুথলি যাবে, তাই না। ঢাকার এটা বিরাট বড় একটা প্রতিবন্ধকতা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এই সময় আমার ঢাকা শহরে মুঘলরা যখন এসেছিল তখন যেভাবে একটা এলোমেলোভাবে গড়ে উঠেছিল, একটা হচ্ছে ইংরেজ সরকার, একটা হচ্ছে পাকিস্তান আমলের সরকার। আর ইংরেজদের প্রসঙ্গে কি বলবো, ইংরেজরা দেশে আসছিল যে একেবারে একটা নান্দনিক শহর উপহার দিয়ে দেওয়ার জন্য তারা আসেনি।
তারা আমাদের এই সমৃদ্ধ দেশটাকে তারা কি করে তাদের মানে পুঁজি নিয়ে তাদের দেশটাকে সুন্দর করে গড়ে তুলবে, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। সুতরাং ইংরেজদের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করাটা আমাদের ঠিক হবে না। তারা যে স্কুল কলেজগুলো তৈরি করেছে শহরের ভেতরে, তাদেরই স্বার্থে করেছে, আমাদেরকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেছে এবং আমরা তাদের পক্ষেই কাজ করেছি, ইংরেজদের পক্ষেই। তাদের শাসনটাকে আমরা দীর্ঘায়িত করেছি ইংরেজি শিখে। তার ইংরেজরা যাবার সময় দুভাগে বিভক্ত ছিল দেশ, ইংরেজরা যাবে কি যাবে না। যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত তারা মনে করেছে যে ইংরেজরা চলে যায় আমাদের ক্ষতি হয়ে যাবে, আমরা লোকসানগ্রস্ত হব। তো ইংরেজরা শহর সুন্দর করে দেওয়ার জন্য আসেনি, তারা লন্ডন শহর ঠিকই করেছে এবং বিশ্ব সভ্যতার যে কেন্দ্রস্থল, সেখানে আপনার চিত্ত বিনোদন বলেন, আর্ট বলেন, শিল্প বলেন, সবই লন্ডনে আপনি পাবেন। এখানে শোষণ করে তাদের ওখানে নিয়ে গেছে আমাদের সম্পদ নিয়ে। সুতরাং এটা হলো পশ্চাৎভূমি হয়ে গেছে, আমাদের শহরগুলো পশ্চাৎভূমি, আমরা শোষিত হয়েছে। সুতরাং ওরা যে আমাদের শহর গড়ে দেবে তা কিন্তু দেবে না। ওই দু একটা বিল্ডিং তারা করেছে তাও নিজেদের থাকার জন্য। ওই পুরানো ঢাকা নর্থব্রুক হল, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন 1912-13 দিকে আর কি, ওখানে রাত কাটিয়েছিলেন আর কি, সেটা নর্থব্রুক হল, মানে লেফটেন্যান্ট গভর্নর আসলে পারে ওখানে থাকবে। কার্জন হল, এটা লর্ড কার্জন হল, এটা তাদের জন্য এই সমস্ত জিনিস তৈরি হয়েছে। যাক, আচ্ছা, পরবর্তী সময় কি দেখতে পাচ্ছি, পাকিস্তান। এখন পাকিস্তান রাষ্ট্রটির উদ্দেশ্য ছিল একটা, এটা হচ্ছে যে পূর্ব বাংলার মানুষেরা হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ হয়ে যাচ্ছে কিনা মুসলমানের তো বাদ দিয়ে, সেদিকে তাদের দৃষ্টি ছিল। বাংলাদেশের মানুষের লেখাপড়া বলেন, শিক্ষা বলেন, কালচার বলেন, ধর্ম বলেন, এদিকে পাকিস্তানিদের কোনো খেয়াল ছিল না। ওদের একটাই খেয়াল যে পূর্ব পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তান, এরা যেন হিন্দু না হয়ে যায়, খ্রিস্টান না হয়ে যায়, মুসলমানের তো বজায় থাক, তারা তো আমাদের নগর করে দেবে না। স্পষ্টতই আমরা তাদের সামনে কি বলে একটা উপনিবেশ করে রেখেছিল পাকিস্তান আমাদের। এখন প্রসঙ্গ বাংলাদেশের শুরুটা হলো কিভাবে, একটা যুদ্ধের মাধ্যমে। আচ্ছা, তারপর যুদ্ধের পরবর্তী সময় আমরা যখনই মাথা তুলে দাঁড়াতে চেয়েছি, কিন্তু এত সমস্যা এই দেশটিতে, আপনি এই ঢাকা শহরের সমস্যা যদি আপনি ভাগ করেন, যাতায়াত সমস্যা, হ্যাঁ, তারপরে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন নাগরিক সেবা, যেটা সেবা দেওয়ার যে প্রতিবন্ধকতা, অজস্র সমস্যা। আপনি যদি একদিন ঠান্ডা মাথায় চিন্তা করেন ঢাকা নগরীর সমস্যা নিয়ে, আমার মনে হয় তাহলে আপনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যাবেন। আমি তো ব্যক্তিগতভাবে তাই দেখতে পাই আর কি, এই শহরে এত সমস্যা। কোন কোন সমস্যা বলেন আপনি? কোনো সময় দেখবেন যে রাস্তায় মানে বিভিন্ন কলসি নিয়ে মহিলারা দাঁড়িয়ে আছে, কি নেই, সাপ্লাইয়ের পানি নেই। কিছুদিন আগেও, বছর কয়েক আগেও বিদ্যুৎ নেই, বিদ্যুৎ চলে গেছে, কখন আসবে কেউ জানে না। তারপরে এই শহরে যে কোনো একটা কাজ আপনি করতে যান না কেন, যে কোনো কাজ, নগর সম্বন্ধীয় যে কোনো কাজ করতে যান না কেন, আপনি দেখবেন যে সেখানে গিয়ে আপনি বিড়ম্বনার মধ্যে পড়ে যাবেন। সবুজ হারিয়ে যাচ্ছে। অনেকটা জোর করে রমনা পার্কে রাখা হয়েছে বা চন্দ্রিমা উদ্যান, পুরনো ঢাকাতে কিছু দু একটা পার্ক জাতীয় কিছু আছে, সেখানে কেউ যায় না, গাছ নাই তো, সেখানে নাই, এবং সেখানে কি হয়, মাদক হয়। আপনি গেলে প্রায় দেখবেন যে সন্ধ্যার পরে সেখানে সব ওই খাচ্ছে, মাদক সেবন করছে। মানে এই যে আমরা এই শহরকে আর নান্দনিকতা ফিরিয়ে আনতে পারবো না। হ্যাঁ, নান্দনিকতার ফিরিয়ে আনতে হলে পারে এই যে আমাদের তো উঁচু অট্টালিকা হয়েছে। নান্দনিকতাই একটা সুন্দর জাত, একটা শিক্ষিত সভ্য জাত, তারাই নন্দন চর্চা করতে পারে, তাই না? একটা শিক্ষিত সভ্য জাত, তারাই নন্দন চর্চা করতে পারে, সেটাই সাজে। আর আমরা কতটুকু শিক্ষিত, আমরা কতটুকু সভ্য? আপনি একটা সুন্দর জিনিস, আমরা নাগরিক হতে পারিনি, এখন নাগরিক হতে পারিনি। আপনি একটা সুন্দর জিনিস রচনা করলেন, আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে রাস্তার পাশে আপনি দেখেন যে আমাকে ব্যবহার করুন, একটা ডাস্টবিন দিলেন, একটা বিন দিলেন। একটা লোক যাচ্ছে না, সিগারেট খেতে খেতে, পান খেতে খেতে, ওর মধ্যে ফেলবে না, অভ্যাস বছর দেখা যাবে যে ওই ড্রেনে ছুঁড়ে মারবে, এখানে মারবে, ওখানে মারবে, ওর ওই বোধ নেই। ও মনে করছে আমি একাই তো বাইরে ফেলছি, কি আছে, আমি একাই তো ফেলছি, কিন্তু দেখা যাচ্ছে 90% লোকই বাইরে ফেলছে। তাহলে নান্দনিক জিনিসটা বজায় থাকবে কি করে? ওই নান্দনিকতা, নন্দন রচনা করার জন্য আমার তো একটা নান্দনিক মন থাকতে হবে, সেটা আমাদের নেই। সুতরাং নান্দনিক মন তৈরি না হওয়া পর্যন্ত আমরা নান্দনিক শহরেরও দাবি করতে পারি না। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।